আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমরা তোমাদের জন্য কথা দিয়েছিলাম, সেটা হচ্ছে সবাইকে আমরা অর্থনীতি প্রথম পত্রের বোর্ড কোয়েশ্চেনগুলো আমরা সমাধান করব। সো সেটার ধারাবাহিকতায় আজকে আমরা দিনাজপুর বোর্ড 2023 সালের এমসিকিউ বোর্ড কোয়েশ্চেন একেবারে 30টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট আমরা একদম সমাধান করব। সো দিনাজপুরবাসী যারা আছো একটু মনোযোগী হতে হবে, অবশ্যই সবাইকে, শুধু দিনাজপুর না, একটু আন্তরিক হলেই পুরোটা শেষ করতে পারবো আমরা। দেখো, দ্রব্য সামগ্রীর দাম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয় যে অর্থব্যবস্থায়, মানে দ্রব্য সামগ্রীর দাম স্বয়ংক্রিয়ভাবে কি হয়, নির্ধারিত হয় যে অর্থব্যবস্থায়। আমরা জানি হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দ্রব্যের দাম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়। মিশ্র অর্থব্যবস্থায় কিন্তু অনেকাংশে আছে, কিন্তু ধনতান্ত্রিক হচ্ছে সবচেয়ে উত্তর সঠিক। কিন্তু এখানে কিন্তু একটা অপশন নাই, এখানে একটা দুইটা করে, এখানে কিন্তু কোনো জায়গায় ভুল আছে কিনা। এখানে যদি শুধুমাত্র 2 নাম্বার থাকে তাহলে অ্যান্সার হচ্ছে শুধু 2, যদি 2 না থাকে তাহলে 1 2 3 বললে তখন 2 3 আমরা দিব আর কি, 2 3 হবে এখানে, যেহেতু 2 3 যেহেতু মানে দুইটা নির্দিষ্ট করে দেওয়া নাই আর কি। 2 নাম্বারটা অর্থনীতির যমজ মানে বানান বলেছি এখানে, যমজ সমস্যাদ্বয় কোনটি, মানে যমজ সমস্যা আমরা কিন্তু জানি। এই 2 নাম্বারটা আমি করব না, এটা তোমাদের দায়িত্ব। তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো, মানে কিভাবে কমেন্ট করবা, মানে 2 এর অ্যান্সার 1 হবে নাকি 2 হবে নাকি 3 হবে, যে কোনো একটা বলবার। আবার 4টা দিও না, যে কোনো একটা, এরকম না। তাহলে 2 এর অ্যান্সার কি হবে একটু আমাকে কমেন্ট করে তোমরা বলো। আচ্ছা, এরপরে যাই আমরা 3 নাম্বার। 3 নাম্বার এমসিকিউ কি বলেছে দেখো, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হলো, মানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ভোক্তার স্বাধীনতা, ঠিক আছে, শ্রেণী শোষণহীনতা, না শ্রেণী শোষণ থাকবে, উদ্যোগের স্বাধীনতা। তার মানে অ্যান্সার হচ্ছে 1 3। 1 3 কোথায় আছে, এটা এই তো শেষ। তোমরা তো বুঝতেছো বিষয়টা। আসলে 4 নং প্রশ্নের উত্তর দাও, মানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক থেকে আমাকে 4 নং প্রশ্নের উত্তর দিতে বলেছে। 4 নম্বর প্রশ্নটা কি একটু দেখো আগে। 4 নম্বর প্রশ্ন, উদ্দীপকের কোন মৌলিক সমস্যাটি চিহ্নিত করা হয়েছে। আচ্ছা শোনো, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে শ্রম, মানে পুঁজি মানে হচ্ছে মূলধন আর কি, মানে পুঁজি মানে হচ্ছে কি মূলধন, আর এদিকে আছে শ্রম। দেখো, আর এটা হচ্ছে সমউৎপাদন রেখা। তাহলে এটা চোখ বন্ধ করে হচ্ছে কিভাবে উৎপাদন করবে, দেখো, মানে প্রশ্ন আছে 3টা, একটা হচ্ছে কি, একটা হচ্ছে কিভাবে, একটা হচ্ছে কার জন্য। কার জন্য বলে তো মানুষ, কিভাবে বললে শ্রম নাকি পুঁজি, আর কি বললে মানে 2টা দ্রব্য থাকবে আর কি। তার মানে অ্যান্সার কি হবে একটু দেখে আসি চলো। এখানে কি উপায়ে উৎপাদন করা হবে, এটা আর কি, কি উপায়ে উৎপাদন করা হবে, মানে কিভাবে উৎপাদন করবে। 5 এবং 6 নং প্রশ্নের উত্তর, এগুলো একটু সচেতনভাবে দিতে হবে, চিত্রভিত্তিক যেহেতু আলোচনা। উদ্দীপকে ওয়াই দ্রব্যের পরিমাণ 0 হলে, মানে ওয়াই দ্রব্যের উৎপাদন 0, আচ্ছা 0 এখানে আর কি। এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ কত হবে, এক্স দ্রব্যের উৎপাদন তো বেশি হবে, মানে কিউ পর্যন্ত হবে, ও কিউ হবে আর কি। এই যে ও কিউ, মানে এই যে দেখো না, আমি একটু বলি বিষয়টা, কঠিন করে নিও না। মানে ওয়াই এর উৎপাদন যদি 0 হয় তাহলে এক্স এর উৎপাদন অনেক বেশি হবে। তাহলে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত উৎপাদন হবে, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হবে। তার মানে ও কিউ পর্যন্ত উৎপাদন হবে একটা 0 হলে। আবার এইটা যদি এক্স যদি 0 হয় তখন এখানে ও পি পর্যন্ত ওয়াই হবে, মানে এইটা কমলে এইটা বাড়বে, এইটা কমলে এইটা বাড়বে, সোজা কথা। চলো সামনে আগাই। 6 নম্বর কোয়েশ্চেন, উদ্দীপকের এস বিন্দুতে কি নির্দেশ করে। এস বিন্দু কোনটা, ও এস বিন্দু হচ্ছে এটাতে তো উৎপাদন করতে পারবে না, এটা তো মানে আমার এটা মনে করো জমি, এই জমির বাইরে তো আমি তো উৎপাদন করতে পারবো না, সেজন্য এটাকে বলা হয় অর্জনযোগ্য বিন্দু। এই তো 6 নাম্বার দিয়েছে কি এখানে অর্জনযোগ্য না দিয়ে অসম্ভবও দিতে পারে। অসম্ভব একই কথা, অর্জন যে কথা, অসম্ভব একই কথা। অর্জনযোগ্য মানে যে কথা, অসম্ভব একই কথা। 7 নাম্বারটা দেখো, 7 নাম্বার। আর 7 নাম্বার কি বলেছে, 7 নাম্বার বলেছে হচ্ছে মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কত হবে। এটা আমি পারি না, এটা তোমরা বলবা। 7 এর অ্যান্সার কত হবে, মোট উপযোগ যদি কি হয়, মানে সর্বোচ্চ হয়, তখন প্রান্তিক উপযোগ কি হয়, এটা তোমরা বলো। স্বাধীন চলকের সাথে অধীন চলকের সম্পর্ককে কি বলে। ও মা, এগুলা তোমরা নিজেরা বলবা। এগুলো একদম সিম্পল কোয়েশ্চেন। দেখো, মানে আমরা অনেক সময় মানে আমাদের ক্লাসগুলোতে অনেক কথা বলে থাকি, তো স্টুডেন্টরা অনেক সময় খুবই আন্তরিকতার সহিত নেয়, তারা কিন্তু এই কোয়েশ্চেনগুলো দেখা মাত্র পারবে। আবার যারা অসচেতন, শুধু কথাগুলো শুনে মনোযোগ দেয় না, বলে আর কি, পরে শুনবো, ইউটিউবে অনেক ভিডিও আছে দেখবো আর কি, পরে দেখবো আর কি, তাদের কিন্তু এই জিনিসটা আসবে না। তাহলে একটু আমাকে কমেন্ট করে জানাও, এখানে তোমরা কমেন্ট করলে আমিও বুঝতে পারবো যে না তোমরা আমার সাথে আছো। 9 নম্বর কোয়েশ্চেন,
কিউডি সমান 30 - 3p, যেখানে কিউডি সমান চাহিদার পরিমাণ, পি হচ্ছে দ্রব্যের দাম, আর সমীকরণে পি এর মান 3 হলে কিউডি সমান কত হবে? এটার মান যদি 3 হয় তাহলে 3 তারিখে 9 থেকে 21 চলে গেলে তাহলে এটা অ্যান্সার হচ্ছে 21। চোখ বন্ধ করে সে সেটা পারবা। চিনি এবং গুড়, মানে চিনি এবং গুড় দুইটাই তো মিষ্টি, এটাও মিষ্টি এটাও মিষ্টি। এখন পরস্পর কোন ধরনের দ্রব্য, তাহলে পরিবর্তক, মানে একটার পরিবর্তে একটা। মনে করো চিনি ওইটা মিঠা আর কি, তাহলে একটার পরিবর্তে আর একটা, এটা পরিবর্তক। আচ্ছা 11 এবং 12 নং প্রশ্নের উত্তর দাও। দ্রব্যের দাম এত, চাহিদার পরিমাণ এত, চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো। এখানে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, এটার একটা ম্যাথ আছে, এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। চাহিদার দাম স্থিতিস্থাপকতা না, তো চাহিদা আগে, সেজন্য সূত্রটা হচ্ছে ডেল কিউডি, দাম পরে, সেজন্য ডেল পি। এখন কোনাকুনি গুণ করো, নিচে হচ্ছে কিউডি আর এই পাশে হচ্ছে পি। এখন মানগুলা বসাই দাও, মান বসাই দিলে হয়ে যাবে ডেল কিউডি। তো ডেল কিউডি মানে কি, মানে 10 বিয়োগ 10, তাহলে এই যে 10 বিয়োগ 10, এটা তোমরা নিজেরা করবে, আমি এমনি দেখাই দিব। আর এইখানে হচ্ছে যে কিউডি হচ্ছে কত, 10, ঠিক আছে, এটা সমস্যা নেই, হয়ে গেছে। দ্রব্যের দাম ডেল পি মানে হচ্ছে যে 10, মানে এই যে পরেরটা বিয়োগ আগেরটা, 10 বিয়োগ হচ্ছে 5 আর পি হচ্ছে 5। তাহলে এটা ক্যালকুলেশন করো, উত্তর যেটা আসবে সেটা হবে আর কি, এখানে কোনো একটা উত্তর আসবে। একদম সিম্পল। আমি কিছু কাজ করে দিব, কিছু কাজ তোমার জন্য রেখে দিব যাতে তুমি নিজে সমাধান করো। তাহলে এগুলো একটু তুমি নিজে করে ফেলো, তাহলে আশা করি ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবা। সো বিষয়টা সবার তোমার জন্য বোধগম্য হবে আর কি। আচ্ছা এরপরে 5 নাম্বার কি বলেছে একটু দেখি আমরা। 5 নাম্বার না সরি 12 নাম্বার বলছে সূচিতে প্রদর্শিত তথ্য অনুযায়ী একটি চাহিদার এক অঙ্কন করলে তার আকৃতি কেমন হবে। শোনো তো একটু দেখি তো, এটা চাহিদার এটা আঁকতে হবে, একটু করে দেখি আমরা। দেখো দাম আছে না, এদের দাম তো মনে করো চাহিদার পরিমাণ তো 10, চাহিদার পরিমাণ যদি 10 হয় একটা চাহিদার কি, এটা হচ্ছে যে কিউডি। দাম হচ্ছে তোমার 5, দাম হচ্ছে তোমার হচ্ছে 10, তাহলে 10 হলে এই দেখো এটা একটা বিন্দু বোঝার জন্য, কারণ এইরকম চাহিদা রেখা হয় না ওই জন্য। তাহলে এটা হচ্ছে চাহিদা রেখা, তাহলে লম্বক্ষ থেকে ঊর্ধ্বগামী আছে কিনা দেখো তো। লম্বক্ষ, এই লম্বকের সমান্তরাল, এই যে লম্বকের সমান্তরাল মানে লম্বকের সমান্তরাল, এই যে লম্বকের সমান্তরাল, শেষ। এটা পারবা। অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়, এই 13 নম্বর, এটা তোমরা নিজেরা বলো তো 13 নম্বর অ্যান্সার কি হবে। 13 নম্বর, অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়, অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়, এটা একটু কমেন্ট করে আমাকে বলো, উৎপাদন বলতে কি বোঝায়। স্বল্পকালে কোনটি পরিবর্তনীয় ব্যয়, মানে কোনটি পরিবর্তন ব্যয়, মানে স্বল্পকালে কোনটা পরিবর্তন করা যায়। ফার্মের জমি ক্রয় করে না, এটা তো জমি তো স্থায়ী, এটা পারবে না। বাড়ি ভাড়া মানে ব্যয়, না বাড়ি ভাড়া এটা স্থায়ী থাকে। যন্ত্রপাতি ক্রয়, এটাও পারবে না। কাঁচামালের ক্রয়, এটা মানে স্বল্পকালে বলছে না, স্বল্পকালে কোনটা পরিবর্তন করা যাবে, সেটা হচ্ছে কাঁচামাল। কম কিনবে বেশি কিনবে যেরকম ইচ্ছে সেরকম করতে পারবে, স্বল্পকালে আর কি কাঁচামালেরটা। তার মানে 14। আচ্ছা 15 16 15 নম্বরটি একটু আমরা দেখি তো। 15 নম্বর, চতুর্থ সংমিশ্রণে প্রান্তিক উৎপাদন কত হবে, প্রান্তিক উৎপাদন কত হবে, মানে চতুর্থ সংমিশ্রণে প্রান্তিক উৎপাদন কত হবে। প্রান্তিক উৎপাদন চতুর্থ সংমিশ্রণ মানে 4 নাম্বারটা কত হবে, দেখো এক এক করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 35 থেকে 32 চলে গেলে 3, অ্যান্সার হচ্ছে 3, এই যে 3 দেখো, এটা বুঝছো, এটা এমনি। হ্যাঁ শোনো, চতুর্থ মানে সংমিশ্রণ, এটা পড়ছে না, তাহলে এটাতে 4, তাহলে এটা 35, তো পরেরটা থেকে আগেরটা বিয়োগ শেষ। আবার যদি বলা হয় তৃতীয়টা না 35, তো 32 থেকে 25 চলে গেলে আর কাউ থাকে, এটা হচ্ছে যে 7, 25 থেকে এটা চলে গেলে এটা হচ্ছে 10, কমে যাচ্ছে, কমরা সমান, শেষ। তো মানে এগুলো শর্টকাটে করে ফেললাম আর কি। উদ্দীপকের তথ্য কি প্রকাশ করে, সমানুপাতিক প্রান্তিক, না সমানুপাতিক তো বলে নাই, আর সমানুপাতিক হয়েছে নাকি। পরিবর্তনীয় উৎপাদন, সমজাতীয় উৎপাদন কৌশল স্থির। এখানে শুনো, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে না, তাহলে কমরা সমান, কমে যাচ্ছে মানে এটা কমরা সমান। না 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 এখানে একটু মিসিং আছে, ভুল হয়েছে মনে হয় কোনো এক জায়গায়। হ্যাঁ এটা 15, এটা হচ্ছে যে 7, না এটা 10 আনা 10, এটা ভুল হয়েছে, দাঁড়াও একটু করে। না এখানে ভুল হয়নি, এখানে ভুল হয়েছে, এটা 7, এটা হচ্ছে 3, ঠিক আছে, এটা ঠিক আছে 7 3, কমে যাচ্ছে আস্তে আস্তে কমতেছে, তার মানে সমানুপাতিক না, এটা ক্রস, এটা না। পরিবর্তনীয় উৎপাদন, সমজাতীয় আর উৎপাদন কৌশল স্থির, এগুলো হচ্ছে তোমার ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধির নির্ধারক, মানে এটা হচ্ছে নির্ধারক এই দুইটা, তাহলে মানে 2 3, অ্যান্সার কি 2 3। ওই জন্য মানে উৎপাদন কৌশল স্থির, এটা তো পরিবর্তন, ক্রমহ্রাসন মানে উৎপাদন কৌশলগুলো স্থির থাকবে, তারপর সমজাতীয় দ্রব্য উৎপাদন করবে আর কি। 17 নম্বর কোয়েশ্চেন, 17 নম্বরটা দেখো, যে বাজারে ক্রেতার সংখ্যা একজন, বিক্রেতা অসংখ্য থাকে, মানে ক্রেতা কিন্তু একজন, বিক্রেতা অসংখ্য, তাহলে ক্রেতা একজন মানে এটাকে আমরা বলবো হচ্ছে মানব শ্রেণী,
ক্রেতা একজন মানে কি মানব শ্রেণী আছে কিনা দেখো তো, এই যে মানব শ্রেণী, এই তো পেয়ে গেছি। ক্রেতা একজন মানে এটা হচ্ছে কি মানব শ্রেণী বাজার, একজন ক্রেতা থাকবে আর কি, বাকি যা থাকবে থাকুক, সমস্যা নেই। পূর্ণ প্রয়োজনমূলক বাজারে ভারসাম্যের শর্ত কি? মানে পূর্ণ প্রয়োজনমূলক ভারসাম্যের শর্ত হচ্ছে এমআর সমান এমসি হবে। এক নাম্বার তুমি সঠিক। এমসি রেখার ডাল এমআর রেখার ডাল, এটা একটু কঠিন শব্দ, শোনো এটা একটু দেখাইতে হবে। তাহলে পূর্ণ প্রয়োজনমূলক বাজারে আমরা এরকম জানি না, এটা হচ্ছে যে পি সমান এ আর সমান এমআর, এরকম আর কি। তাহলে নিচ থেকে সেট করে সে উপর উঠবে, এটা হচ্ছে এমসি। তার মানে এই বিন্দুটার উপরে এমসি আছে না, এই বিন্দুটার উপরে কি আছে? এমসি আছে। তার মানে এমসি উপর উঠে যাচ্ছে, সেজন্য তোমার ডাল বেশি কার উপরে? এমআর এর উপরে। তার মানে এমসি ডাল বড় হবে এমআর এর তুলনায়। কোনটা আছে দেখো, এই যে 2 নাম্বার। 2 নাম্বার, তার অ্যান্সার হচ্ছে 1 2। অ্যান্সার কি হবে? 1 2। অর্থনৈতিক বাজারের শ্রেণী বিভাগ করা যায়, মানে অর্থনীতিতে বাজারের শ্রেণী বিভাগ করা যায়। এখানে কিছু স্পেলিং ভুল আছে। আয়তনের ভিত্তিতে, উৎপাদনের ভিত্তিতে বাজার, আমি তো জীবনও শুনি নাই। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার, তাহলে অ্যান্সার হচ্ছে দেখো উৎপাদনের ভিত্তিতে বাজার নাই তো, উৎপাদনের ভিত্তিতে কোনো বাজার তো আমি দেখি নাই জীবনে কখনো। তাহলে 19 নাম্বার হচ্ছে 1 3, 1 এবং 3, 1 এবং 3, 1 3 কোথায় আছে? এখানে আছে 1 3, 1 3 হবে আর কি। আচ্ছা, এরপর 20 এবং 21, 20 নাম্বার। উদ্দীপকের কোন বাজারের সাথে সম্পর্কিত? উদ্দীপকটা কোন বাজারের সাথে সম্পর্কিত? মোট আয়, মোট আয় হচ্ছে এটা। এখন কোন বাজার, এটা বের করার জন্য মোট আয় স্থির হারে বৃদ্ধি পাচ্ছে না, 10 10 10 10। তার মানে এখানে একটু করে একটা আমরা দাম পাবো। এই দেখো, এটা যদি দাম হয় 10কে 1 দিয়ে ভাগ করলে 10, 20কে 2 দিয়ে ভাগ করলে 10, 30কে 3 দিয়ে ভাগ করলে 10, 40কে 4 দিয়ে ভাগ করলে 10। দাম যখন স্থির থাকে তখন তাকে আমরা বলতে পারবো হচ্ছে পূর্ণ প্রয়োজনমূলক বাজার। দাম যখন ধীরে ধীরে কমে তখন হচ্ছে একচেটিয়া বাজার। এই কয়েকটা কথা একটু মাথায় রাখিও। দাম যখন স্থির থাকে পূর্ণ প্রয়োজনমূলক বাজার, দাম যখন কমে তখন আমরা তাকে বলতে পারবো হচ্ছে একচেটিয়া বাজার। এগুলো কয়েকটা ট্রিকি বিষয় আছে আর কি, একটু শর্টকাটে মানে পারা যায়। উদ্দীপক অনুযায়ী এটা হচ্ছে যে পূর্ণ প্রয়োজনমূলক বাজার। তাহলে কি বলছি দেখো, এমআর সমান পি হবে, এমআর সমান পি, এটা সত্য যে এমআর সমান পি। টি আর সমান পি, না না, টি আর সমান পি হবে এমন কোনো দাম নির্দিষ্ট। তাহলে 1 3 1 3 1 3। টি আর সমান পি, পি হবে এমন না, মানে অ্যান্সার হচ্ছে এটা, এটা নাও হইতে পারে, এটা তো আমি জানি না টি আর সমান কেমন হয়। টি আর মানে হচ্ছে আমরা জানি এ আর গুণ পি, এ আর গুণ পি। তো এটা মানে এ আর গুণ কিউ, এর গুণ কি হবে? কিউ। কেন টি এর সমান পি না, এটা তো হবে যে এরকম কোনো সত্যতা নাই। বাকিগুলো ঠিক আছে। উন্মুক্ত অর্থনীতি সামগ্রিক আয়ের সমীকরণ কি? মানে উন্মুক্ত অর্থনীতিকে যেখানে আমদানি রপ্তানি থাকে আর কি। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা, এই যে 4 নাম্বার এখানে। হ্যাঁ ঠিক আছে। উন্মুক্ত অর্থনীতিতে সি প্লাস আই প্লাস জি এক্স প্লাস এন, ঠিক আছে সবগুলো। কোনটিতে বিদেশি আয় অন্তর্ভুক্ত হয়? মানে কি বলছে? বিদেশিদের আয়, মানে কোনটিতে বিদেশিদের আয় অন্তর্ভুক্ত হয়? দেখো, আমার দেশের ভিতরে বিদেশিরা থাকে, আমার দেশের ভিতরে প্রবাসী বলে না কিন্তু, বাংলাদেশ। আমার দেশের ভিতরে বিদেশিরা থাকে, তাহলে আমার দেশের ভিতরে বিদেশি থাকলে এটা জিডিপি না, জিডিপি। তাহলে জিডিপি কই আছে? এই যে জিডিপি, 23 নাম্বারটা অ্যান্সার। বিদেশিদের আয়, মানে প্রবাসী বলে নাই, প্রবাসী হলে জিএনপি হবে, বিদেশি বললে জিডিপি হবে, প্রবাসী বললে জিএনপি হবে, বিদেশি বললে জিডিপি হবে। আচ্ছা, 24 এবং 25 নং প্রশ্নের উত্তর দাও। আসো, 24 নং প্রশ্ন কি বলেছে? উদ্দীপকে ক দেশের জিএনপিতে কোনটি অন্তর্ভুক্ত হবে? ক দেশের জিডিপিতে। এটা মনোযোগ দিয়ে, এখানে এলোমেলো আছে। খ দেশ থেকে ঋণ নিয়ে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে, সেখানে খ দেশ থেকে ঋণ নিয়ে, তার মানে বিদ্যুৎ হয়েছে ক দেশে। আচ্ছা, মানে ওর কাছে বিদ্যুৎ কারখানা হয়েছে। উভয় দেশের শ্রমিকরা কর্মরত, তার মানে সেখানে উভয় দেশের শ্রমিক কর্মরত, তার মানে এই ক দেশের মধ্যে খ দেশের শ্রমিক আছে আর কি, ঠিক আছে। ক দেশের শ্রমিকরা প্রতি মাসে তাদের আয় নিজ দেশে ফেরত পাঠায়, মানে ক দেশের মানুষ। আমি একটু এটা মনে করো, ক দেশ মানে বাংলাদেশ, ক দেশ মানে কি? এই যে বাংলাদেশ, একটু বলি, এটা মানে বাংলাদেশ। এটা মনে করো ক দেশ আর কি। এটা বোঝার জন্য একটু আমি একটা চিত্র আঁকা দিলাম। মানে এটা হচ্ছে ক দেশ, এটা বাংলাদেশ মনে করো ক দেশ। এই ক দেশ ধান নিচে কার থেকে? খ থেকে। এটা আমার দরকার নেই, কিন্তু খ দেশ এবং খ দেশ উভয়ের শ্রমিক এখানে কাজ করে, এই দেশের মধ্যে কাজ করে। এখন কি প্রশ্ন কি বলছে? খ দেশের জিএনপিতে অন্তর্ভুক্ত হবে। কি অন্তর্ভুক্ত হবে দেখো, ক দেশের শ্রমিকদের আয়, খ দেশের শ্রমিক না, জিএনপি মানে হচ্ছে ওই দেশের শ্রমিকদের আয়, অন্যগুলো হবে না। তাহলে খ দেশের শ্রমিকের আয় না, এটা অন্তর্ভুক্ত হবে না। ক দেশ ও খ দেশের বিনিয়োগকৃত অর্থ না, খ দেশের বিনিয়োগকৃত অর্থ, এটাও না। তারপর হচ্ছে উপরের সবগুলো, তার মানে এই যে ক দেশের শ্রমিকদের আয়, এটা অন্তর্ভুক্ত হবে 24-1, জিএনপি বলছে সেজন্য।
আচ্ছা, এরপরে উদ্দীপকে খ দেশের জিএনপিতে কোনটি অন্তর্ভুক্ত হবে, মানে খ দেশের, মানে খ দেশ এখানে ঘটনা দুইটা গড়াইছে, একটা হচ্ছে ক দেশে কর্মরত খ দেশের শ্রমিকদের আয়, তাহলে এটা আসবে। এটা হচ্ছে খ এর শ্রমিক, এটা একটু বুঝিও, কার শ্রমিক, মানে জিএনপি মানে হচ্ছে, আমি এক কথায় বলি যে এনআইডি কার্ড যার আছে, এনআইডি কার্ড যার আছে সে জিএনপি, মানে আমাদের দেশের মানুষ। এখন খ দেশের মধ্যে, এই যে খ দেশের মধ্যে খ দেশের আছে, তো তাদের আয় হচ্ছে খ দেশের জিএনপিতে অন্তর্ভুক্ত হবে। ক দেশের বিনিয়োগকৃত অর্থ এটা অন্তর্ভুক্ত হবে, এটা অন্তর্ভুক্ত হবে। আর খ দেশের শ্রমিক না, খ দেশের শ্রমিক তো এটা হচ্ছে যে খ দেশের জিএনপিতে হবে, যে এটা খ দেশের জিএনপি, তাহলে এটা রং আর বাকি দুইটা সঠিক। তো ঠিক আছে, তো এটা একটু সচেতন হলে, একটু বুঝলে বোঝা যায় যে কোনটা কোথায় হবে। এটা কিন্তু পেঁচায়, এটা প্রতি বছরই কোনো না কোনো একটা বোর্ডে পেঁচায়। এটা এবার দিনাজপুর বোর্ডবাসীর উপরে তুফান গেছে আর কি, কিন্তু প্রতি বছরই একটা মানে এরকম একটা প্যাচ থাকে। কোনটি সসীম বিহিত মুদ্রা? সসীম মানে যেটা দিয়ে বড় ওকে লেনদেন করা যায় না আর কি। 2 টাকার নোট হবে মনে হয়, 2 টাকার নোট, এখানে 2 টাকার নোটই হবে। মানে কোনটি সসীম বিহিত মুদ্রা, অপশনের দিকে 2টা পড়ছে, হ্যাঁ 2 টাকার নোট। 26 নাম্বারটা হচ্ছে মানে 2টা সসীম মানে বড় অঙ্কের লেনদেন করা যায় না আর কি। আচ্ছা, এরপরে 27 নাম্বার, কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়? কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়? বিনিময়ের মাধ্যম সৃষ্টি। আচ্ছা, আমানত গ্রহণ না, ঋণ নিয়ন্ত্রণ, এটা ঠিক আছে, ঋণ প্রদান এটা না, বিনিময়ের মাধ্যম সৃষ্টি না, তাহলে ক্রস, তাহলে অ্যান্সার ক্রস আছে, অ্যান্সার হচ্ছে শুধু একটা, এটা সঠিক। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো, 28 এবং 29 নং প্রশ্নের উত্তর দাও। দামেস্তর নির্ণয় করতে বলছে এখানে, দামেস্তর তো আমরা জানি, দামেস্তর কেমন পাবা, আর দামেস্তর পাওয়ার সূত্রটা হচ্ছে যে আমরা জানি হচ্ছে পিটি সমান হচ্ছে যে এমবি। তাহলে পি এর মানটা বের করো, উপরে হচ্ছে এমবি, নিচে হচ্ছে টি, তাহলে মানগুলো দিয়ে বের করে ফেলো। টি এম এর মান হচ্ছে 200 গুণ কত, এখানে ব্যাংক সিস্টেম মুদ্রা, এখানে কোনো জায়গায় ভুল আছে, এখানে এম প্রাইমের মান দেয় না, বি প্রাইমের মান দিছে, এম প্রাইমের মান দেয় না। আচ্ছা, যাই হোক, কোনো একটা মিস্টেক থাকার কথা, আমি জানি না আসলে, এখানে একটু দেখা দরকার এগুলা। দেখো তো, এটা উত্তরটা একটু দেখিও তো তোমরা, এই প্রশ্নটা এখানে বি প্রাইমের মান দিয়েছে, তাহলে তো এম প্রাইমের একটা মান দেওয়ার কথা, এটা কই, এটা দেয় নাই কেন? ওইটা দিলে তো এটা থাকবে। আচ্ছা, যাই হোক, এটা একটু তোমরা দেখিও তো, 28 নাম্বারটা একটু তোমরা নিজেরা দেখিও। অ্যান্সার কিন্তু এভাবে আসবে, ক্যালকুলেশন এভাবে করবো আর কি, একই সূত্র দিয়ে। ওই দেশে বিহিত মুদ্রা ব্যাংক সিস্টেম দ্বিগুণ হয়, এম এবং ব্যাংক সিস্টেম, তো ব্যাংক সিস্টেম মুদ্রা এখানে তো দেয় না, এটা পড়ে নেই, কোনো জায়গায় মিসিং আছে এখানে, বি প্রাইম পড়ে না এখানে। 27 নাম্বার 28 নাম্বার এই দুইটা প্রশ্ন দিনাজপুরের বোর্ডের 27 নাম্বার 28 নাম্বার এই দুইটা প্রশ্ন আমার এখানে একটু বলা আছে, এখানে এম প্রাইমের মান পড়ে নাই, এম প্রাইমের মান ধরে করতে হবে, এটা এখানে আসে নাই হয়তো, এটা কি বোর্ডে বলে আসছে সেটাও জানি না, নাকি এখানে বলে আসছে, মানে আমাদের এখানে প্রিন্টিং মিস্টেক নাকি তোমাদের বোর্ডে বলে আসছে, এটা একটু দেখতে হবে। আচ্ছা, 30 নাম্বারটা একটু দেখি। 30 নাম্বার, কেন্দ্রীয় ব্যাংকের গুণগত ঋণ নিয়ন্ত্রণ, এটা হচ্ছে গুণগত বলেছে, পরিমাণগত বলে নাই, গুণগত। ঋণের রেশনিং ঠিক আছে, নৈতিক পরিচালনা ঠিক আছে, কোলাবাজার কার্যক্রম না, এটা তো দেখো, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি দুইটা, এটা হচ্ছে গুণগত, এটা হচ্ছে পরিমাণগত। এই পরিমাণগতর মধ্যে হচ্ছে কোলাবাজার কার্যক্রম, তার মানে অ্যান্সার হচ্ছে 1-2 অ্যান্সার। দেখছো কত সময় লেগেছে আমাদের? একদমই না, একটু জাস্ট আলোচনা করতে করতে কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো, এমসিকিউগুলো একদম সহজে সমাধান করা যায়। সো এভাবে একটু বাসায় সময় দাও নিজেকে, একটু সময় দিলে ইনশাল্লাহ সম্পূর্ণটা শেষ করতে পারবা, এটা একদম শতভাগ নিশ্চিত। সো আশা করছি ইনশাল্লাহ তোমরা সম্পূর্ণটা শেষ করতে পারবা। আর তোমাদের জন্য এরপরে যদি কোনো টপিকের উপরে নির্দিষ্ট করে ক্লাসের প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে বলবা, ইনশাল্লাহ আমরা সেই বিষয়ের উপর তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। সো আজকের মতো এতটুকু, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।